আমাদের একটা সুখী পরিবার ছিল। বেশ ভালো চলছিল আমাদের পরিবার। দুই ভাই নিয়ে ভালো চলছিল। হঠাৎ আমার পরিবারে নেমে আসে কালো এক অধ্যায়। সালটা ছিল 2003 নভেম্বরের 9 তারিখ। ফ্যামিলির সবাই আশা করেছিল মেয়ে হবে, বাট ওই সময় আমি হই, মানে ছেলে। সবার মন খারাপ ছিল, কেউ আমাকে খুলে নিত না। একমাত্র আম্মু খুশি ছিল। তারপর আস্তে আস্তে করে সবাই আমাকে ভালোবাসতে থাকলো। বেশ ভালোই ছিলাম আমি, সোনার চামচ মুখে করেছিলাম। আব্বুর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল বেশ বড়। সময়টা ভালো যাচ্ছিল। আমি স্কুলে পড়তে লাগলাম, গাড়ি করে যেতাম, গাড়ি করে আসতাম, মানে একটা রয়্যাল ফ্যামিলি ছিল। এইভাবে চলতে লাগলো আমাদের দিন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি একটা মেয়েকে ভালোবাসলাম। মেয়েটাও আমাকে একসময় এসে ভালোবাসলো। মেয়েটার নাম ছিল জেরিন, আর আমার নাম ফারদিন। জেরিন, হ্যাঁ বলো। তুমি আমাকে ভালোবাসো তো? বাসি, খুব ভালোবাসি ফারদিন। আমাকে ছেড়ে কখনো যাবে না তো? কখনোই না, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে কখনো যাব না, সবসময় তোমার পাশেই থাকবো। আই লাভ ইউ জেরিন। আই লাভ ইউ টু ফারদিন। এভাবে চলছিল আমাদের দিনকাল। একসময় দুই পরিবার আমাদের ব্যাপারটা জানতে পারে। আব্বু আমাকে ডেকে পাঠায়। আমি আব্বুর কাছে গিয়ে বলি, আব্বু আমাকে ডাকছো? হ্যাঁ, কি শুনছি? কি শুনছো আব্বু? তুই নাকি স্কুলে গিয়ে কোনো মেয়ের প্রেমে পড়েছিস? আসলে আব্বু ওই... থাক, আর কিছু বলতে হবে না। তুই একটা দিন মেয়ের আব্বুকে আসতে বল বাসায়। ওকে আব্বু। আমি জেরিনকে বলি ওর আব্বুকে নিয়ে আমাদের বাসায় আসতে। জেরিন, হ্যাঁ বলো। আব্বু আমাদের ব্যাপারটা জেনে গেছে। আব্বু তোমার আব্বুকে নিয়ে আমাদের বাসায় আসতে বলেছে। এটা কি বলছো? না না, এটা কি বলছো? আব্বু যদি মেনে না নেয়? কিন্তু একদিন তো বলতেই হবে। হ্যাঁ, কিন্তু সেটা এখন কেন? আব্বু তোমার আব্বুর সঙ্গে কথা বলতে চায়। তুমি ভয় পেও না, কিছু হবে না। ওকে, দেখছি। তারপর একদিন জেরিন তার আব্বুকে নিয়ে আমাদের বাসায় আসে। আব্বু জেরিনের আব্বুকে বলে, ভাই সাহেব, আপনার মেয়ে আপনাকে কিছু বলেছে? না তো, আমার মেয়ে তেমন কিছু বলেনি। কি হয়েছে বলুন তো? আসলে আমার ছেলে আর আপনার মেয়ে একে অপরকে পছন্দ করে। কি বলছেন ভাই? ওরা এই বয়সে সব? সেটাই তো, তাই তো আপনাকে ডাকলাম। আচ্ছা বলুন, কি বলবেন? বলছি, এখন তো ছেলে মেয়েরা খুব ছোট, এসব কিছু বুঝি না। ওদের বড় হওয়া পর্যন্ত কি অপেক্ষা করা যায়? সেটাই ভালো হবে। ওরা দুজন দুজনকে যখন পছন্দ করে তখন আমাদের আর কি করার আছে? একটা কিছুর ব্যবস্থা করে রাখা ভালো। ওকে, তবে ওদের এনগেজমেন্টটা করে রেখে দিই। যখন প্রাপ্ত বয়স হবে তখন না হয় বিয়ে পড়িয়ে দেব। ঠিক আছে জেরিনমা, তোর কোনো আপত্তি আছে? না আব্বু, ঠিক আছে, তোমরা যেমনটা ভালো মনে করো। ফারদিন, তোর কি মত? আমারও কোনো আপত্তি নেই, তোমরা যা বলবে তাই করব। দুই পরিবার মিলে ঠিক করলো বড় হলে আমাদেরকে বিয়ে দেবে, এঙ্গেজমেন্ট করে রাখলো। আর জেরিনের বাবা ছিল একজন ব্যাংকের ম্যানেজার। যাই হোক, খুব ভালো চলছিল আমাদের দিন। হঠাৎ আবার পরিবারে নেমে আসলো কালো ছায়া। আব্বুর সব ব্যবসা বাণিজ্য আব্বুকে ঠকিয়ে নিয়ে নিল আব্বুর ভাই সরোয়ার। আব্বু তাকে বলল, ভাই, তুই এটা কি করলি? তুই এভাবে আমাকে ঠকাতে পারলি? আমি না তোর ভাইয়া? ভাইয়া, সম্পত্তির কাছে কেউ আপন নয়। তুমি দিন দিন ফুলে ফেপে উঠবে আর আমি চুপচাপ দেখব, সেটা কেমন করে হয়? তুই আমার ভাই বলে তোকে বিশ্বাস করে আমার সঙ্গে রাখলাম, আর তুই আমারই পেছনে ছুরি মারলি। ভাইয়া, টাকার কাছে সবাই স্বার্থপর, আমিও হলাম। আমি কখনোই তোমার উন্নতি মেনে নিতে পারিনি, আর আমি নিজেও কিছু করতে পারিনি। তাই ভাবলাম, কেননা তোমার সম্পত্তিটাই আমার করে নিই। তাই তো উকিলকে বলে নকল পেপার বানিয়ে তোমার হাত দিয়ে সই করিয়ে নিয়েছে। তুই এতটা নিস আমি কখনো ভাবিনি। নিজের ভাই বলে বিশ্বাস করে সব করছি তোর জন্য, আর তুই? আমি টাকা ছাড়া আর কারো আপন নই। তুমি এখন আসতে পারো। জায়গা জমি সব নিয়ে নিল। নেমে আসলো আমাদের পরিবারে কালো ছায়া। হয়ে গেলাম রাস্তার ফকির। চলে আসলাম দেশের বাড়িতে ঝিনাইদহ। আমরা থাকতাম আগে ঢাকাতে, কিন্তু আমি ছিলাম ঢাকাতে। হঠাৎ একদিন দেখি জেরিন অন্য ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে ইগনোর করছে। জেরিন, এসব কি? তুমি অন্য ছেলের হাত ধরে ঘুরছো? হ্যাঁ, কারণ আমি ওকে ভালোবাসি। এসব তুমি কি বলছো? তুমি না আমাকে ভালোবাসতে? বাসতাম, কিন্তু এখন না, এখন আমি একে ভালোবাসি। আমার পায়ের নিচের
মাটি সরে গেল। আমি সব সহ্য করে নিলাম। হঠাৎ একদিন জেরিনের বাবা আমাকে তার অফিসে ডাকলো। আমি ভালো মনে গেলাম। সেই দিন ছিল আমার জীবনের সেরা কষ্টের দিন। জেরিনের আব্বু আমাকে ডেকে নিয়ে নানাভাবে অপমান করতে লাগলো। ফারদিন, তুমি আমার মেয়েকে বলে যাও। এটা আপনি কি বলছেন আব্বু? এই ছেলে, তুই আমাকে আব্বু বলবি না। আমি তোর কেউ না, তুই একটা ছোট লোক। তোর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তোর মতো একটা ছোট লোকের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে কি করে দেব? তুই তো বেকার, তোর বাপ তো রাস্তার ফকির। হ্যাঁ আপু, ঠিক বলেছ। ওর মতো ছোট লোককে বিয়ে করলে আমাকেও রাস্তায় রাস্তায় ভিক্ষে করেই বেড়াতে হবে। জেরিন, এটা তুমি কি বলছো? তুমি তো একদিন আমাকে ভালোবাসতে। ওটা ভালোবাসা নয়, ভালো লাগা ছিল। আর তার থেকেও বড় কথা, তখন তোমরা বড়লোক ছিলে, এখন তো ফকির। আর আমি কোনো ফকিরের বাসায় বউ হতে চাই না। তুই চলে যা। এমনকি জেরিনও আমাকে অপমান করতে ছাড়েনি। তখন মনে হচ্ছিল আমার পায়ের নিচে মাটি নেই। আমি নীরবে কান্না করতে লাগলাম। তারপর অফিস থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে দৌড়িয়ে দিল। পুলিশে আমাকে নিয়ে সেই মার মারল। 2 দিন পরে আব্বু আমাকে জেল থেকে ছাড়ালো। আমি চলে আসলাম বাসায়। অপমানগুলো মনে করলেই আমি মরতে যেতাম, কিন্তু বারবার আবার পিছিয়ে যেতাম। আম্মুর দিকে তাকিয়ে আমাদের এমন অবস্থা হয়েছে, আমরা 2 দিন পানি আর পাউরুটি খেয়েছিলাম। তারপর আব্বু ছোটো কাজ করতে লাগলো আর আমি রুম বন্ধ করে থাকতাম। একসময় আমার বন্ধু আমাকে বাইরে নিয়ে যেতে আসলো। ফারদিন, এভাবে একা একা বাসায় বসে থেকে কি হবে? বাইরে চল। না ভাই, আমার কিছু ভালো লাগছে না। তুই আমাকে বাইরে যেতে বলিস না। দেখ, এভাবে বাসায় থাকলে তো তুই শেষ হয়ে যাবি। তার চেয়ে আমার সঙ্গে চল, ভালো থাকবি, ভালো থাকার ব্যবস্থা করে দেব। তুই সত্যি বলছিস? হ্যাঁ বন্ধু, আমার সাথে একবার চল। আমি তাকে বিশ্বাস করে তার সঙ্গে বাইরে গেলাম। হঠাৎ একদিন আমাকে সিগারেট খাওয়ায়, তারপর গাঁজা মদ মানে যত প্রকার নেশা আছে আমাকে দিয়ে করায়। আমি একটু ভালো থাকার আশায় ওর সব কথা শুনতে লাগলাম। কে জানতো ও আমার লাইফের সঙ্গে কি করতে চাইছে। নেশা করতে করতে আমি একসময় এলাকার টপ নেশাখোর ছেলে হয়ে গেলাম। এই নেশা করা নিয়ে আব্বু আম্মু মানা করতো। এসব তুই কি করছিস বাবা? তুই নিজের জীবনটা কেন এভাবে নষ্ট করছিস? আমি কি আর করব? আমি পাগল হয়ে যাচ্ছি। এখন এসব ছাড়া আমার লাইফে আর কিছু নেই। এতে তো তুই শেষ হয়ে যাবি, তোকে বরবাদ করে দিচ্ছে। আমি অত শত জানি না, আমি এসব না করলে বাঁচতে পারবো না। এসব ভালো না, অন্যভাবেও তো বাঁচা যায়। আমি আব্বু আম্মুর কথা না শুনে তাও নেশা করতাম। হঠাৎ একদিন আব্বু লোন করে আবার ব্যবসা শুরু করে। ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালোই যাচ্ছিল। আমি 2 হাতে টাকা উড়াতাম। এই সব নেশা চালানোর জন্য আব্বু আমাকে বাইক কিনে দিল। আমি একদিন টাকা চাইলাম, কেউ দেয় নাই। তাই বাইকটা বিক্রি করে নেশা করলাম। আম্মুর সোনার চেন নেকলেস সব চুরি করে বিক্রি করে নেশা করতে লাগলাম। একদিন বাসায় আসলাম রাত 2টা বাজে। দিনটা ছিল 2018 সাল জানুয়ারির 15 তারিখ। বাসায় এসে দেখি বাসায় অনেক লোক বসে আছে। তারা আমাকে ধরে নিয়ে চলে গেল। আসলে তারা ছিল মাদকাসক্ত সেন্টারের লোক। নিয়ে চলে আসলো ঢাকায়। বিশ্বাস করেন, প্রথম 1 মাস আমি বুঝতে পারি নাই যে আমি মাদকাসক্ত সেন্টারে আছি। সব ধরনের নেশা করতে দিত। তারপর থেকে শুরু হলো আমার জীবনের কঠিনতম দিন। কিছু চাইলে মার দিত, হাত পা বেঁধে পানিতে ফেলে দিত, শিকল দিয়ে বেঁধে রাখত। এইভাবে চলতে লাগলো আমার দিন। আস্তে আস্তে ভালো হতে লাগলাম। চলে গেল আমার জীবন থেকে 6টি মাস। ভালো হয়ে বাসায় আসলাম। বাসা থেকে বের হইতাম, কেউ আমার সাথে কথা বলতো না, কেউ চলতো না। সবাই আমাকে নিয়ে নানান কথা বলতো। আর সহ্য হলো না। আমার ইমার্জেন্সি পাসপোর্ট করে 6 লাখ টাকা নিয়ে চলে গেলাম ভারতে। 1 মাস যাওয়ার পর দেখা হলো আমার খালাতো ভাইয়ের সাথে। আরে ফারদিন, তুই এখানে? হ্যাঁ, বাসায় ভালো লাগছিল না, তাই ভাবলাম ইন্ডিয়া থেকে ঘুরে আসি, তাই চলে এলাম। তুই বল, তোর কি খবর? ওই কোনো রকম চলে যাচ্ছে। তা এখন কোথায় আছিস? হোটেলে আছি। আমাকেও তো সঙ্গে রাখবি, এখানে থাকার জায়গা পাচ্ছি না। ওকে চল। বলি হোটেল ভাড়া করেছিলাম 2 জন। একদিন আমাকে জোর করে আবার নেশা করাতে লাগলো। ভাই নে, এটা খা। না ভাই, আমি আর নেশা করবো না। আমি নেশা করে ছেড়ে দিয়েছি। আরে কিচ্ছু হবে না, বেশি না, 1 আটটা খাবি। না রে ভাই, জোর করিস না। তাই বললে হয়? এসব কিছু না, খেয়ে দেখ। বলি ও জোর করে খাওয়াতে লাগলো। আবার খারাপ হতে লাগলাম, কিন্তু এই খারাপটা ছিল অল্প খারাপ। এইভাবে আমার দিন চলছিল।
চলে গেল 5 মাস, ভিসা ছিল 3 মাস। আমার মনে নাই আমি যে 5 মাস আসছি। একদিন বাসে আসার সময় বর্ডারে বিএসএফ আমাকে আটক করলো, পাসপোর্ট ছিঁড়ে ফেললো। আমি বললাম আমার ভুল হয়েছে, আমি খেয়াল করি নাই যে আমার 5 মাস হয়ে গেছে। তা ওরা আমাকে ছাড়লো না, নিয়ে গেল জেলে, অনেক মারলো আমাকে। 2 মাস জেল কাটার পরে টাকা খেয়ে আমাকে ছাড়লো। ওই 2 মাস আমাকে ঠিক করে খেতে দিত না, খালি মারতো আর খারাপভাবে টর্চার করতো। বিশ্বাস করেন, আমি যে 6 মাস মাদকাসক্ত সেন্টারে ছিলাম এমন কষ্ট পাই নাই যা ওরা আমাকে দিয়েছে। যাই হোক, পাশে আসার পরে আবারও পড়াশোনা কন্টিনিউ করতে লাগলাম। এসএসসি পাশ করলাম, কলেজে ভর্তি হইলাম। বেশ ভালোই চলছিল আমার দিন। হঠাৎ কলেজে এক মেয়ের সাথে দেখা, বেশ ভালো লাগলো মেয়েটাকে। মেয়েটার নাম ছিল নাদিয়া। আমি তার কাছে গিয়ে বললাম, হাই, আমি ফারদিন, তুমি? আমি নাদিয়া। আপনার কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। তুমি? আমারও। আচ্ছা, আমরা ভালো বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন নয়। ওর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আমি একটু একটু করে ওর উপর আসক্ত হলাম, নেশার জগৎ থেকে বেরিয়ে এলাম। একদিন নাদিয়াকে বললাম, নাদিয়া, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। নাদিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। সত্যি বলছো তো? আমাকে কখনো ছেড়ে যেও না। যাব না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। একসময় আমাদের মধ্যে প্রেম হলো। আমি সম্পূর্ণভাবে বেরিয়ে আসলাম নেশার জগৎ থেকে। এইভাবে চলছিল আমার দিন। হঠাৎ আব্বুর সাথে ঝামেলা করে বাসা ছাড়লাম। আব্বু আমাকে ত্যায্য পুত্র করলো। চলে গেলাম বাসা ছেড়ে। আমি আর আমার গার্লফ্রেন্ড বিয়ে করলাম কোর্টে গিয়ে। চুরি করে থাকতে লাগলাম একসাথে। আমি পড়াশোনার পাশাপাশি একটা কাজ নিলাম। এই ভালো চলছিল আমাদের জীবন। হাসি ঠাট্টা, রোমান্স, দুষ্টুমি সব চলল। বিয়ের 2 মাস যাওয়ার পরে মেয়ের বাপ মানে নাদিয়ার আব্বু জেনে গেছে আমাদের কথা। সে আমাদের দুজনকে বাসায় নিয়ে যেয়ে বলল, যা হয়েছে তোমাদের মধ্যে সব ভুলে যাও, আমি তোমাকে জামাই হিসেবে মানব না। এসব আপনি কি বলছেন আব্বু? আমি আপনার মেয়ের জামাই। আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমি এই বিয়ে মানি না। যা হওয়ার হয়ে গেছে। আমি আর ওই সব নিয়ে ভাবতে চাই না। আমার মেয়ে আমার কাছে থাকবে। তুমি চাল চুলোহীন একটা মানুষ। তোমার কাছে আমার মেয়েকে কি করে দেব? এখন নতুন সংসার, তাই আমার মেয়ে বুঝতে পারছে না। অভাব যখন আসবে তখন কিভাবে আমার মেয়ে ভার নেবে। আরও নানাভাবে অপমান করতে লাগলো। আর তার আপু মেয়েকে জিজ্ঞেস করলো, তুই বাপ চাস না জামাই চাস, কোনটা? আর তুই যদি ফারদিনকে চাস তাহলে তুই মনে করবি তোর বাপ তোর জন্য মৃত। আর তুই যদি আমাকে চাস তাহলে ফরদিনকে ডিভোর্স দিতে হবে। আমি ফারদিনকে না, তোমাকে চাই। বলেই পরের দিন আমাকে ডিভোর্স দিল। আমি তাকে নানানভাবে বোঝাতে লাগলাম, কিন্তু সে বুঝলো না। না দিয়ে এমন করো না, আমরা তো একে অপরকে ভালোবাসি, তুমি এমনটা করতে পারো না। আমাদের ভালোবাসা কি মিথ্যা ছিল? হ্যাঁ, মিথ্যে। আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। আমি আমার আব্বুকে খুব ভালোবাসি। আমি আমার আব্বুর মতে যেতে পারবো না। তুমি চলে যাও। এভাবে বলো না নাদিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তুমি চিন্তা করো না, আমার সঙ্গে ফিরে চলো। বললাম তো আমি যাব না। তোমার যাওয়ার হলে তুমি যাও। এইভাবে তাকে আমি বোঝাতে লাগলাম, কিন্তু সে না বুঝে থানায় যেয়ে আমার নামে কমপ্লেন করে আমাকে পুলিশে দৌড়িয়ে দিল। 2 দিন ছিলাম জেলে। আমার পাওয়ার ছিল বলে আমি জেল থেকে বের হইলাম। চলতে লাগলো এইভাবে আমার দিন। এসএসসির এক্সাম দিলাম, বেশ ভালো রেজাল্ট হলো। একদিন আমার রক্ত বমি হয়। আমি তেমন কিছু মনে করি নাই। আস্তে আস্তে রক্ত বমিটা হতে লাগলো, বেশ অনেক দিন। এখন ডাক্তারের কাছে গেলাম, সব কিছু চেক আপ করে ডাক্তার আমাকে বলল, দেখুন আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। কি বলছেন ডক্টর? ব্লাড ক্যান্সার? হ্যাঁ, আপনার পুরো শরীর চেক আপ করে এবং রিপোর্ট করে যা দেখতে পেলাম সেটাই বলছি। এখন কি হবে? সেটা তো বলতে পারছি না, তবে চিকিৎসা করান, দেখুন কিছু হয় কি না। তারপর আমি খুব ভেঙে পড়লাম। একটা সময় আমি লোন করে অপারেশন করালাম। সেই দিন আমার সবাই আসছিল, বাট আব্বু বাদে। আমার অপারেশন শেষ করার পরে জ্ঞান ফিরছিল না। আম্মু ডক্টরকে বলল, ডাক্তার সাহেব, আমার ছেলেটার কি অবস্থা? দেখুন অপারেশন সাকসেসফুল, কিন্তু কি ডাক্তার সাহেব? 6 ঘন্টা পর জ্ঞান না ফিরলে বিপদ আছে। কি বিপদ ডাক্তার সাহেব? যদি ওনার 6 ঘন্টা পর জ্ঞান না ফিরে আসে তবে উনি কোমায় চলে যেতে পারে। আমার 6 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাহলে আমি কোমায় চলে যাব। আল্লাহ কি রহমত, 3 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরল। আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ।
আমি আমার জীবনে দুইজন মানুষকে কখনো ক্ষমা করব না। এক হলো জেরিন, যে কিনা টাকার পাগল, আর দুই হলো নাদিয়া, যে কিনা বাবার পাগল। হঠাৎ একদিন শুনি নাদিয়ার বিয়ে হয়ে গেছে। একটা আজব বিষয় কি জানেন? যার জন্য আমি আমার পরিবার থেকে দূর হইলাম, সেই নাদিয়া আজ আমাকে ছেড়ে চলে গেল। কি আজব দুনিয়া। আজ 3 বছর হলো আমি আমার পরিবার থেকে দূরে আছি, কারোর সাথে কথা হয় না, শুধুমাত্র আম্মু ছাড়া। এখন আমি খুব ভালো আছি, একটা ছোটোখাটো জব করি আর পাশাপাশি একটা ব্যবসা করি। একদিন আম্মু এসে আমাকে বলল, বাবু একটা কথা বলবো? বলো না আম্মু। আর কতদিন এভাবে থাকবি? এবার একটা বিয়ে কর। আম্মু, তুমি সব জানার পরও এই কথা বলছো? জানি, কিন্তু আমিও তো মা। আমি আর কতদিন এভাবে তোকে দেখবো? আমার জন্য না হয় বিয়ে কর। আম্মু, আমি যদি বিয়ে করি সেই মেয়েকেই করব, যার আমার টাকার প্রতি কোনো লোভ থাকবে না। যদি তেমন কোনো মেয়ে পাই যে শুধু আমাকে চাইবে, আমার টাকাকে নয়, বা বাবা প্রেয়সী নয়, এমন কেউ যদি আমার লাইফে আসে, আমি তাকেই বিয়ে করব। আব্বু, বাবা প্রিয়সী তো সবাই হয়, কিন্তু সবাই তো খারাপ হয় না। ঠিক আছে আম্মু, আমি আমার মতো কাউকে পেলেই ভেবে দেখব। আমি যেখানে কাজ করি সেই কাজের জায়গায় একটা ভালো বন্ধু পেয়েছি, নাম শরৎ। একদিন অফিসে যাওয়ার সময় দেখি একটা মেয়ে রাস্তায় কিছু বাচ্চা ছেলে মেয়েদের চকলেট বিস্কুট কিনে দিয়েছে। তারা মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করছে। কেন জানি না আবার একবার কারো মায়ায় পড়তে ইচ্ছা হলো। এরপর ওই রাস্তা দিয়ে গেলেও ওই মেয়েটা আর চোখে পড়েনি। প্রায় 1 মাস কেটে গেছে, মেয়েটার কথা ভুলেই গিয়েছিলাম প্রায়। একদিন আবারও মেয়েটাকে দেখি রাস্তায় একটা বক্স নিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে গিয়ে ভিক্ষা করছে। আমি বুঝলাম না কি হচ্ছে। এমন সময় মেয়েটা আমার বাইকের কাছে এসে আমাকে বলল, এক্সকিউজ মি ভাইয়া, একটু সাহায্য করবেন? জি বলুন। আমাকে সাহায্য করবেন একটা বাচ্চাকে বাঁচাতে? কথাটা শুনে আমি মেয়েটাকে 50 টাকা দিই। মেয়েটা আমাকে বলে, ধন্যবাদ ভাইয়া। মেয়েটার কথা শুনে বলি, বাচ্চাকে বাঁচাইতে চাইছেন নাকি বাচ্চার বাহানায় নিজের কাজ সারছেন? যদি বাচ্চার চিকিৎসা করাবেন তবে সে বাচ্চাকে কেন নিয়ে এলেন না? কথাটা শুনেই মেয়েটা ঠাস করে 2টো চড় বসিয়ে দেয় আমার সুন্দর গালে। আমি হতভম্বের মতো বাইকে বসে রইলাম। হঠাৎ দেখি মেয়েটা আমার হাত ধরে টানতে টানতে একটা বস্তিতে নিয়ে এলো। দেখলাম কিছু বাচ্চা শুয়ে আছে। মেয়েটা আমাকে সে বাচ্চা মেয়েটার সামনে ফেলে দিয়ে বলে, ওর অপারেশনের জন্য অনেক টাকার দরকার, ও গরিব, কি করে অপারেশন করাবে? তাই ওকে বাঁচাতে আমি রাস্তার সিগন্যালে গিয়ে ভিক্ষা করছি, নিজের জন্য নয়। ওর জন্য ওকে কি করে নিয়ে যাব? ওর তো জ্বর। আমি মেয়েটার গায়ে হাত দিয়ে দেখি ঘা জ্বরে পুড়ে যাচ্ছে। আমি মেয়েটাকে বললাম, ওর তো অনেক জ্বর, ওর কি হয়েছে? হ্যাঁ, অনেক জ্বর, ওর ব্রেন টিউমার হয়েছে, ডক্টর বলেছে জলদি অপারেশন করতে হবে। বাচ্চা মেয়েটার কথা শুনে খুব কষ্ট হয়। আমি মেয়েটাকে বলি, আপনি যদি চান তবে আমি ওর জন্য কিছু করতে চাই। আপনি ওর জন্য করবেন? হ্যাঁ করব, কিন্তু আমি তো বেশি টাকা দিতে পারবো না। আমি ওকে বলিনি আমি বড়লোক। আপনি কি করেন? আমি একটা ছোটো অফিসে কাজ করি, তাই। সমস্যা নেই, আমিও একটা অফিসে কাজ করি, আমার মাইনেও বেশি না, তাই তো সিগন্যাল থেকে টাকা তুলছি কিছু কিছু করে। ঠিক আছে, কাল থেকে আমিও তোমার সঙ্গে সিগন্যালে দাঁড়িয়ে টাকা তুলবো ওর জন্য। আচ্ছা, ওর নাম কি? ওর নাম সাবিয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। কিছু না মনে করলে আপনার নামটা বলবেন? আমার নাম পরি, আর আপনার? আমার নাম শাহিন। আমি নিজের আসল পরিচয় দিলাম না। আচ্ছা, আজ আসছি, কাল সিগন্যালে দেখা হচ্ছে। ওকে, কাল দেখা হচ্ছে। ওখান থেকে অফিসে আসতে শরৎ এসে আমাকে বলে, কিরে ভাই, এত লেট কেন আজ? বস তো রেগে বোম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। আর বলিস না, রাস্তায় একটা সমস্যা হয়েছিল, তাই আসতে একটু লেট হয়ে গেছে। কি হয়েছিল? সে গল্প না হয় পরে কোনোদিন বলবো, এখন দেখি স্যার কি বলে। ওকে দেখ। আমি বসের রুমে গিয়ে বলি, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। কি ব্যাপার ফারদিন, আজ এত লেট কেন? সরি স্যার, আজ রাস্তায় একটা ঘটনা ঘটে যায়, তাই একটু লেট হয়ে গেছে, কাল থেকে আর হবে না। ওকে, আগে খেয়াল রাখবে, এরপর এমন হলে তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে। ওকে স্যার, মনে থাকবে। ওকে, এই ফাইলটা চেক করে নিয়ে আসুন। ওকে স্যার, দেখছি। ফাইলটা নিয়ে নিজের কেবিনে গিয়ে কাজ করছি, আর বারবার পরের মুখ চোখের উপরে ভাসছে। আমি মনে মনে ভাবছি, কি হচ্ছে আমার সাথে এটা? আমি কি আবারও কারো প্রেমে পড়ছি? এমন সময় শরৎ এসে পেছন থেকে বলে, কি রে ভাই, কি হয়েছে তোর? আজ তোকে কেমন অন্যমনস্ক লাগছে? তুই তো এমন ছিলি না, কাজের প্রতি তুই খুবই সচেতন। আর বলিস না,
জানি না আজ কি হলো, কাজে মন বসাতে পারছি না। পুরো দিন ওর কথা মনে করে কেটেছে। বিকেলে বাসায় আসতে আম্মু বলে, কিরে বাবা, কি হয়েছে তোর? আমার আবার কি হবে, আমি তো ঠিক আছি। মনে হচ্ছে তোর উপর দিয়ে আইলা ঝড় বয়ে গেছে। কিছু হয়নি। আম্মু আমাকে খেতে দাও, খিদে লাগছে। ওকে দিচ্ছি, হাত মুখ ধুয়ে আয়। ওকে আসছি। লিমা? লিমা আমাদের সার্ভেন্ট। আমার গাড়ির ড্রাইভার রতন আর 2-1 জন আছে, সবাই বাসায় কাজ করে। কিন্তু আম্মু নিজের কাজ নিজে করবে, আমাদের কথা শোনে না। বলে, বাবা ওরা তো মানুষ, ওদেরও তো কষ্ট হয়। আমি জানি আম্মু, ওরা মানুষ, ওদেরও কষ্ট হয়। কিন্তু আম্মু, ওরা কষ্ট যদি না করে ওদের সংসার কি করে চলবে? তো ওরা ওদের কাজ করুক, আরও তো অনেক কাজ আছে, আমার কাজ ওদের করতে হবে না। ব্যাস আর কি। সেদিকে আম্মুর কাজ আম্মু নিজেই করে। লিমা? জি সাহেব। টেবিল রেডি করো, আর দেখবে আম্মু যেন বেশি কাজ না করে। ওকে সাহেব, আমি দেখছি। আপনি ফ্রেশ হয়ে আসুন। ওকে আসছি। আমি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসছি। লিমা এসে টেবিল থেকে খাবার নিয়ে আমাকে খেতে দেয়। আম্মুকে বলি, আম্মু তুমি খেয়েছো? কি করে খাবো বাবা, তোকে ছাড়া একা একা খেতে ভালো লাগে না। স্যার, আমি আম্মাকেই খেতে বলি, কিন্তু আম্মা খায় না, বলে আমার ছেলে না খেলে আমি কি করে খাবো। পাগল আম্মু আমার। ঠিক আছে, কাল থেকে সময় মতো খেয়ে নেবে। ওকে, দেখা যাবে। এখন ছেলেটাকে খেতে দাও লিমা। জি আম্মা, দিচ্ছি। আপনিও বসুন। হ্যাঁ বসছি। আর হ্যাঁ বাবু, তোর অফিস কাল ছুটি নিতে পারবি? কেন আম্মা, স্যার ছুটি নেবে কেন? হ্যাঁ আম্মু, কি হয়েছে? আজকাল শরীরটা ভালো লাগছে না, তাই একটু ডক্টরের কাছে যেতে চাইছিলাম। আচ্ছা আম্মু, আমি দেখছি কি করা যায়। পরের দিন অবশ্যই ফোন করে ছুটি মঞ্জুর করি। সকাল সকাল সিগন্যালে যাই। পরীর সঙ্গে দেখা। পুরি আমাকে দেখে বলে, আরে আপনি এসে গেছেন, এই নিন বক্স। আচ্ছা শুনুন না। হ্যাঁ বলুন। আজ আমি আধা ঘন্টা থাকি। আধা ঘন্টা কেন? আপনি না বললেন 1 ঘন্টা দিবেন? বলেছিলাম, বাট আম্মুকে নিয়ে আজ একটু হাসপাতালে যেতে হবে, তাই। ও আচ্ছা, তাহলে ব্যাপার নয়। থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস বলছেন কেন? ওটা তো আমার বলা দরকার। আচ্ছা ঠিক আছে, কাউকে থ্যাঙ্কস বলতে হবে না, কারণ আমরা দুজন তো সাবের জন্যই করছি। ঠিক বলেছেন। ওকে, আপনি ওই দিকটায় যান। ওকে, আমি বক্স নিয়ে সিগন্যালে দাঁড়িয়ে সবার কাছে টাকা আদায় করছি। এমন সময় দেখি আমার নিজের অফিসের এক এমপ্লয়ের সাদিক আসছে। তাকে দেখে আমি হাতের ইশারায় বলি আমার কাছে আসতে না। দেখলাম সাদিক আমার থেকে ঘুরে পড়ে থেকে গেল। আমি অবাক হয়ে আড়ালে গেলাম। আড়ালে গিয়ে কথা শুনলাম। কথা শুনে আমি অবাক। সাদিক পরীর কাছে গিয়ে বলে, পরি, তুই এখানে কি করছিস? আজকাল তুই টাইমে অফিসে যাচ্ছিস না। আমাদের বসের কানে কথাটা গেলে কি হবে ভেবে দেখেছিস? সরি সাজিদ, আমি আসলে একটা প্রবলেমে আছি, তাই সময় মতো অফিস যেতে পারছি না। তুই এখানে দাঁড়ি বক্স হাতে নিয়ে কি করছিস? যে অফিসে যাওয়াটা জরুরি মনে করছিস না? একটা বাচ্চা মেয়ের জন্য, ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই বলে তুই এইসব করবি? তুই এখন যা, আমি একটু পর অফিসে যাচ্ছি। সাদিক চলে আসে। আমি কথাগুলো শুনে অবাক হয়ে ভাবি, এর মানে পরি আমার অফিসে কাজ করে? ওকে কখনো ওখানে দেখেনি তো। ও কোন ডিপার্টমেন্টে আছে আমাকে জানতে হবে। এই ভেবে সাদিকের সিগন্যাল থেকে একটু দূরে গিয়ে বলি, সাদিক এদিকে এসো। জি স্যার, বলুন। তুমি ওই মেয়েটাকে চেনো? কেন বলুন তো স্যার? যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও, আমাকে ঘুরে প্রশ্ন করবে না। সরি স্যার, ও আসলে আমাদের অফিসেই কাজ করে, আর ওর বাসা থেকে আমার বাসা কাছে, তাই ওকে এখানে দেখে নিয়ে এলাম। কিন্তু স্যার, আপনি এখানে কেন? সেটা তুমি পরে জানবে। তার আগে বলো, তুমি ওর সম্বন্ধে কি কি জানো? ও আমার অফিসে কবে থেকে কাজ করছে, আর কোন ডিপার্টমেন্টে কাজ করে? স্যার, ওর নাম পরি। ওর বাসায় ওর আব্বু আর একটা আপু। আপুর বিয়ে হয়ে গেছে, এখন ও আর ওর আব্বু থাকে। আর ওর আব্বুর খুব বড় অসুখ, অপারেশন করাতে হবে, তাই ও একটা বাইরের মেয়ের জন্য ভাবছে। আচ্ছা বুঝলাম, ঠিক আছে যাও, আর ওকে এসব ব্যাপারে কিছু বলবে না। ওকে স্যার। এখন অফিসে যাও। আর হ্যাঁ, কাজ কেমন চলছে? কোনো সমস্যা হয়নি তো? না স্যার। ওকে, মোমেনকে একবার ফাইলগুলো নিয়ে আমার বাসায় আসতে বলবে। ওকে স্যার, তাই হবে। সাদিক চলে যায়। আমি ভাবতে থাকি, মেয়েটা সত্যি অন্যরকম। ও যদি সত্যি অন্যরকম হয় তাহলে একই আমি আমার জীবনে নিয়ে আসব। আমি কাজ করিয়ে পরীকে বলি, আজ তাহলে আসছি, পরে দেখা হচ্ছে। ওকে, আপনি আসুন। আমি চলে এলাম। আমার পরীক্ষা ভালো লাগছে, কিন্তু ওকে একটা পরীক্ষা করতে চাই। ও কেমন সেটা জানার পর না হয়
ওকে প্রপোজ করব। এইসব ভাবতে ভাবতে বাসায় এলাম। আমাকে দেখে আম্মু বলে, আব্বু কোন ভাবনায় ডুবে আছিস? আম্মু, আমার মনে হচ্ছে তোমার বৌমা পেয়ে গেছি। তাই নাকি? তাহলে একদিন মেয়েটাকে বাসায় নিয়ে আয়। নিয়ে আসবো আম্মু, তবে একটা সমস্যা আছে। আগে আমি মেয়েটাকে পরীক্ষা করব, যদি ও পরীক্ষায় সফল হয় তবেই ওকে আমার কাছে নিয়ে আসবো। একটা কথা বলবো আব্বু? বলো আম্মু। তুই যা করবি কর, কিন্তু খেয়াল রাখিস মেয়েটা যেন তোর জন্য কষ্ট না পায়। চেষ্টা করবো আম্মু। আচ্ছা, এখন ডাক্তারের কাছে যাবি তো? হ্যাঁ যাব। আম্মুকে ডাক্তার দেখে বাসায় নিয়ে এলাম। ফ্রেশ হয়ে শরৎকে কল করি। শরৎ কল রিসিভ করে বলে, হ্যাঁ ভাই বল। তুই কোথায়? একটা কাজে আছি, কেন বলতো? অফিসের কাছে। হ্যাঁ, একটু আগেই বেরিয়েছি, এবার অফিসে ফিরবো। আচ্ছা, কাজ করে আমাকে কল করিস। ওকে, রাখছি এখন। ফোন করে কিছু খেয়ে আড্ডা দিতে বেরিয়ে পড়ি। ওদিকে পুরী অফিসে যেতে আর এক ফ্রেন্ড জান্নাত বলে, আজকাল তুই কি করিস বলতো? অফিস আসতে চাস না সময় মতো? তোর সাবির কথা মনে আছে? ওই রাস্তার মেয়েটা? হ্যাঁ, ওর শরীরটা এখন আরও খারাপের দিকে যাচ্ছে, তাই ভাবছি ওর অপারেশন করাবো। তুই কত টাকা কোথায় পাবি? অ্যারেঞ্জ করছি। তুই একা ওর অপারেশনের টাকা কিভাবে অ্যারেঞ্জ করবি? আমি একা না, আমাকে একজন ভালো মনের মানুষ হেল্প করেছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, উনিও সামান্য মাইনের চাকরি করেন, কিন্তু সাবির কথা ভেবে উনিও আমার সঙ্গে কাজ করেছে। জানিস, ওনাকে না আমার একটু একটু ভালো লাগে। একটু একটু নাকি অনেকটা? অনেকটা। দুদিন যায়, অনেকটা টাকা জমা হয়েছে। সাবির অবস্থাও খারাপের দিকে যাচ্ছে, তাই আমি পরীকে বলি, পরি সাবিকে হাসপাতালে ভর্তি করে দাও। ঠিক বলেছো তুমি, না হলে পরে বড় কোনো বিপদ হতে পারে। আমরা সাবিকে হাসপাতালে ভর্তি করিয়ে দিই। ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তারবাবু ওর কী অবস্থা? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, জলদি অপারেশন করাতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আপনার ফি জমা করলে কাজ শুরু করে দেব। ওকে ডাক্তারবাবু, করে দেব। আমি একটা কথা ভাবলাম, এটাই সঠিক সময় ওকে পরীক্ষা করার, তাই আমি ওকে প্রপোজ করার সিদ্ধান্ত নেই। দুদিন যায়, সাবি একটু সুস্থ আছে। আমি পরীকে বলি, পরি আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? পরি, আমি তোমাকে খুব ভালোবাসি। আপনি সত্যি বলছেন নাকি মজা করছেন? মজা নয় পরি, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তুমিও কি আমাকে ভালোবাসতে পারবে? আমিও তোমাকে ভালোবাসি শাহিন। সত্যি পরি? হ্যাঁ শাহিন। এভাবেই কয়েকদিন কেটে যায়। আমি শরৎকে বলি, বা একটা হেল্প করবি? বল, কি করতে হবে? তোর জন্য আমি সব করতে পারি। ভাই, আমি একজনকে খুব ভালোবাসি। আমি ওকে পরীক্ষা করতে চাই, ও কেমন। মানে? আমি ঠিক বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে, ও বড় লোকদের দেখে ওর রিয়াকশন কি হয়। ওকে কোনো বড় লোক ছেলে প্রপোজ করলে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে কিনা সেটা দেখতে চাই। বুঝলাম, এতে আমি কি করব? বড়লোক হয়ে তুই ওর সামনে যাবি, ওর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবি, তারপর প্রেমের প্রপোজাল করবি। ও তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করে কিনা এটাই দেখার। এটা কি ঠিক হবে? এটুকু রিস্ক তো আমাকে নিতে হবে শরৎ, কারণ আমি আর কোনো জেরিন বা না দিয়ে চাই না। পরেও যদি ওদের মতো হয় তবে আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করব না। ওকে ভাই, তোর জন্য এটা না হয় করব। তুই একদিন আমার জন্য যা করেছিলি তার তুলনায় এত তেমন কিছুই না। থ্যাঙ্কস ভাই। তুই কখনো আমাকে থ্যাঙ্কস বলবি না। ঠিক আছে, চল কাজে লেগে পড়। ও হ্যাঁ, মেয়েটাকে চিনব কি করে? আমি চিনিয়ে দেব। আমি শরৎকে পরীকে দূর থেকে দেখিয়ে দিই। ওই মেয়েটাকে দেখছিস? ওই পরী। আমি ওকে আমার জীবন সাথী করতে চাই। এখন বাকিটা তোর হাতে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। ওর সব তোকে বলবো। ওকে। শরৎকে দিয়ে সাব্বির অপারেশনের বাকি টাকা পাঠায়। শরৎ টাকা জমা দেওয়ার সময় পুরি বলে, কে আপনি, আর ওর জন্য আপনি কথা দিচ্ছেন কেন? শরৎ স্বাভাবিকভাবেই পুরীকে বলে, কোনো কিছুর ভয় না পেয়ে পরিষ্কারভাবেই বলে, আমি শারদ আহুজা। আমার একটা ট্রাস্টি আছে, আমি পথ শিশুদের পাশে থাকি। এই পথ শিশুর কথা শুনেই ওর চিকিৎসার ভার আমি নিয়েছি। সত্যি বলছেন আপনি? আপনি ওর চিকিৎসার জন্য টাকা দিবেন? হ্যাঁ দেব, আপনার কোনো সমস্যা নেই তো? দেখুন, আমার সামর্থ্য থাকলে আমি একাই ওর চিকিৎসার ভার নিয়ে নিতাম, আর না হলে যদি একটু সময় থাকতো, কিন্তু এই মুহূর্তে আমার হাত পা বাঁধা, তাই আপনার সাহায্য নিচ্ছি। অসুবিধা নেই, আমি তো এরকম মানুষকে পছন্দ করি।
যারা পথ শিশুদের পাশে থাকে। আমি খুব খুশি যে আপনি এই রকম। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? দেখুন, আমাদের তো আজকেই পরিচয়, তাই আগে ভালোভাবে জানি, তারপর না হয় ভাববো বন্ধু হতে পারি কি না। ওকে, অপেক্ষায় থাকলাম। ওরা এইভাবে কথা বলতে বলতে একদিন ভালো বন্ধু হয়ে যায়। এদিকে আমি বলি, পরি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? যাব না, আমি তোমাকে খুব ভালোবাসি ফারদিন। কয়েকদিন যাওয়ার পর শরৎ পরীকে বলে, পরি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। পরি, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তুমি কি আমার হবে? কথাটা শুনেই পরী শরৎকে বলে, আমাকে ক্ষমা করবে শরৎ, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না, আমি অন্য কাউকে ভালোবাসি। সে কি আমার থেকেও বড় লোক? শরৎ, তুমি আমার বন্ধু, তাই বলছি তুমি ওকে নিয়ে কিছু বলবে না। ও আমার লাইফ, ওকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আমি এত বড় লোক, আমি ট্রাস্টি চালাই, পথ শিশুদের পাশে থাকি, আর তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না? দেখো শরৎ, আমার কাছে ওই সব ও গরিব কি বড়লোক সেটা দেখে আমি ওকে ভালোবাসিনি, আমি ওর মন দেখে ভালোবেসেছি। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, আমরা না হয় বন্ধু হয়ে থাকবো। ওকে, তাই হবে, কিন্তু আর কখনো ওকে নিয়ে আমার কাছে ছোট করবে না। ওকে বাবা, সরি, আর বলবো না। পরীর সঙ্গে কথা হওয়ার পর শরৎ ফারদিনের কাছে আসে। ফারদিন অফিসে বসে আছে, এমন সময় তার বস এসে বলে, ফারদিন। হ্যাঁ স্যার বলুন। কাল একটা মিটিং আছে রেড বুল বারে, তুমি যেতে পারবে? স্যার, বারে মিটিং? হ্যাঁ, এটা একটা কনফিডেন্সিয়াল মিটিং, তাই জিকে মিটিংটা বারে করতে চাইছে। ওকে স্যার, আমি চলে যাব শরৎকে নিয়ে। না ফারদিন, কাউকে নিয়ে যেতে পারবে না, তোমাকে একা যেতে হবে। শরৎকে পাঠানোর হলে ওকেই বলতাম। ওকে স্যার, নো প্রবলেম, আমি চলে যাব। বস চলে যাওয়ার পর শরৎ আসে আমার কেবিনে। শরৎ, তুই এখানে কিছু বলবি? হ্যাঁ ভাই, পরির ব্যাপারে তোর সঙ্গে কিছু কথা ছিল। আচ্ছা শোন, এখন আমি একটু ব্যস্ত আছি, একটা ফাইল চেক করতে হবে, খুব জরুরি। আমি তোর সঙ্গে আধা ঘন্টা পর কথা বলি। ওকে, আমি আমার কেবিনে আছি, তোর হলে আমাকে বলিস। ওকে, তুই যা, ফাইল চেক করে শরতের কাছে যাব। এমন সময় পরি কল করে, কল রিসিভ করে বলি, পরি কোথায় তুমি? আমি হাসপাতালে আছি। ও আচ্ছা, সাবি এখন কেমন আছে? ও ভালো আছে এখন, ডাক্তার বলেছে কাল ছেড়ে দেবে। আচ্ছা তাই, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, আচ্ছা শোনো না। হ্যাঁ বলো। কাল আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কাল আমার একটা জরুরি কাজ আছে। ও, আমারও তো একটা কাজ আছে, আমি ওটাই ভাবছিলাম কিভাবে বলবো। যাক, ভালোই হলো। হ্যাঁ, তুমিও তাহলে তোমার কাজ সেরে নাও, আমরা পরের দিন দেখা করব। ওকে, ফোন রেখে শরতের কাছে গেলাম। ও ল্যাপটপে কাজ করছিল। গিয়ে দরজায় দাঁড়াতেই ও বলে, আরে দোস্ত, ভিতরে আয়। হ্যাঁ, ডাকছিলি কেন বল? হ্যাঁ, ওই পরির কথা বলতে। হ্যাঁ বল, কি কথা? ও কেমন? বন্ধু, তুই তো একটা খাঁটি মনের মানুষ পেয়েছিস। সে তোকে সত্যি খুব ভালোবাসে, ওর ভালোবাসা পিওর, কোনো খাদ নেই। তুই ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস। সত্যি বলছিস তুই? ও কি বললো তোকে? ও আমাকে রিজেক্ট করে দিল। আরে ও কি হয়েছে জানিস? ও কি বলল? কি বললো? আমি তোকে ওর কাছে ছোট করলাম, গরিব বলে অপমান করলাম, বললাম আমি বড় লোক, আমি তোমাকে সুখী রাখবো, অনেক ভালোবাসি। কিন্তু ও আমাকে বলে দিল আমার ভালোবাসার কখনো অপমান করবে না, ও যেমনই হোক আমি ওকেই ভালোবাসি। ওর সামনে আমি যেন তোর অপমান না করি সেটাও বলে দিই। সত্যি ও এতটা ভালো? হ্যাঁ ভাই, ওর মতো মেয়ে তুই আর পাবি না। আমি এবার ওকে বলে দিব আমি কে। এখন বলবি যদি ও তোকে ভুল বুঝে? হ্যাঁ বলে দিব, কাল তো হবে না, পরশু ওকে আমি সব বলে দেব। ঠিক আছে ভাই, যেটা তোর ভালো মনে হয় সেটাই করবি। আমি কাজ শেষ করে বাসায় এলাম। এসে দেখি লিমা আম্মুর উপর চিল্লাচ্ছে। আমি কাছে গিয়ে বলি, কি হয়েছে লিমা, এমন চিৎকার করছিস কেন? চিৎকার করবো না? কখন থেকে আম্মাকে বলছি খেয়ে নিতে, শরীর ভালো না, কখন কি হয়, কিন্তু উনি জেদ ধরেই বসেই আছে। আপনাকে এছাড়া খাবেই না। এসব কি শুনছি আম্মু? তুমি কেন এমন করছো? সব সময় কি আমি সময়ে তোমার সঙ্গে খেতে পারবো? আমিও তো কিছু জানি না, তোকে ছাড়া আমি খেতেই পারি না, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি খাওয়ার সময় বাসায় চলে আসবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন খেতে বসো। লিমা, খাবার নিয়ে আসো। ওকে স্যার, আনছি। লিমা খাবার সার্ভ করলো। আমি খেয়ে নিয়ে রুমে গিয়ে ফেসবুক দেখছি। এমন সময় ইনবক্সে একটা মেসেজ আসে। মেসেজ বক্সে গিয়ে দেখি একটা মেয়ের আইডি। আমি মেসেজ সিন করে রেখে দিই। আবার মেসেজ আসে। কি হলো, মেসেজ সেন্ড করেছেন অথচ রিপ্লাই দিচ্ছেন না?
আমিও আবারও সেম কাজটাই করলাম। দেখলাম মেয়েটা কয়েকটা রাগের ইমোজির সঙ্গে আরও একটা মেসেজ দেয়। আপনার সমস্যা কি? মেসেজ পড়তে পারেন না নাকি টাইপিং করতে আঙুলে লাগছে? আমি বিরক্ত হয়ে মেয়েটাকে ব্লক মেরে দিই। তখন কিছুক্ষণ পরে আবার একটা আইডি থেকে মেসেজ আসে। কি হলো, ভয় পেয়েছেন নাকি যে আইডি ব্লক মেরে দিলেন? এই আপনার সমস্যা কি? আমাকে বারবার মেসেজ দিয়ে জ্বালাচ্ছেন কেন? কি চাই আপনার? তোমাকে। কি বললেন? না মানে আপনাকে, মানে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আসলে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার আপনার সঙ্গে কোনো কথা নেই। আমি আবার আপনাকে ব্লক করলাম। এই না, ব্লক করবেন না। আসলে আমি আপনাকে খুব ভালোবাসি তাই। চুপ। আর একটা বাজে কথা বললে ফোনের ভিতরে ঢুকে মারবো, বেয়াদব মেয়ে। আরে এত রাখছেন কেন? আপনি কি ভালোবাসে বিশ্বাস করেন না? করি করি বলেই আমি একজনকে খুব ভালোবাসি। আমি তাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে চাই না। সে আমার লাইফ। তাই আপনি ফালতু মেসেজ দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। হয়ে যান, রাগ করেছো কেন? আবার আপনি আমাকে উল্টাপাল্টা নামে ডাকছেন। মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটার আইডি থেকে ফোন আসে মেসেঞ্জারে। আমি কিছুক্ষণ ওয়েট করে কলটা রিসিভ করতে অবাক। পরে বলে ওঠে, হয়ে যান, রাগ করেছো কেন? সরি জান, একটু মজা করছিলাম। পরি তুমি? সরি জান, একটু মজা করছিলাম। আসলে একা একা কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম কিছু একটা করি। আর তাই তুমি আমার সঙ্গে এরকম মজা করলে? সরি জান। কি করছো জান? এই তো খেয়ে রুমে এলাম। তুমি কি করছো? আব্বুর জন্য খাবার তৈরি করছি। আচ্ছা, আব্বুকে খাইয়ে জলদি ঘুমিয়ে যাবে। আর কারোর সঙ্গে আবার মজা করো না। পাগল নাকি তুমি? আমার তো একজনই মানুষ আছে যার সঙ্গে আমি সব করতে পারি। আই লাভ ইউ জান। লাভ ইউ টু পরি। ফোন রেখে ঘুমিয়ে যাই। ওদিকে পরি তার বন্ধু জান্নাতকে বলে, দেখলি তো, ওর মতো মানুষই হয় না। ও শুধুই আমাকে ভালোবাসে। তোর কথা শুনে ওকে পরীক্ষা করতে গিয়ে দেখলি কি হচ্ছিল? সরি, আমি বুঝতে পারিনি, কিন্তু সত্যি দুলাভাই খুব ভালো। তুই একটা খুব ভালো মনের মানুষ পেয়েছিস। আচ্ছা শোন না। কি? আবার কি বলবি? আরে রাগ করিস না, একটা কথা জানতে চাই। কি কথা? কয়েকদিন আগে তোর সঙ্গে একটা ছেলেকে দেখেছিলাম। ছেলেটা কে রে? ওর নাম শরৎ, আমার ফ্রেন্ড। কেন, কি হয়েছে? ওই হ্যান্ডসাম তোর বন্ধু? সত্যি বলছিস? কেন রে, পছন্দ নাকি? প্রেম করবি? ওর মতো হ্যান্ডসাম ছেলে, রিচ ফ্যামিলি, সে কি আর আমাদের মতো মেয়েকে পছন্দ করবে? দেখ, আমি যতটুকু দেখেছি শরৎ খুব ভালো ছেলে, আর সিঙ্গেলও। তাইও সিঙ্গেল, তুই জানিস? হ্যাঁ, কারণ ও আমাকে কয়েকদিন আগে প্রপোজ করেছিল। কি বলছিস, তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমি ওকে বলে দিয়েছি আমার বয়ফ্রেন্ড আছে। আমি ওকে বলেছি বন্ধু হয়ে থাকবো। এখন তুই যদি বলিস ওকে পছন্দ তোর, তবে ওকে তোর কথা বলবো। ও কি মানবে? একবার বলেই তো দেখি। ঠিক আছে, বলে দেখ। ওকে, দেখছি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতে লিমা বলে, স্যার আজ এত জলদি উঠলেন, কোথাও হবেন? হ্যাঁ, একটা কাজ আছে, আম্মুর খেয়াল রাখবে, টাইমে খাইয়ে দেবে। আমার কি কথা শুনবে? আজকের দিনটা ম্যানেজ করে নেবে। ওকে স্যার, চেষ্টা করব। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে যাই। আম্মু উঠে আমাকে খুঁজলে লিমা বলে, আমা স্যার একটা জরুরি কাজে গেছে। কি? ও আমাকে কিছু না বলে কাজে চলে গেল? তুই আমাকে আগে বলিসনি কেন? আমা, আপনি তো ঘুমিয়েছিলেন, তাই স্যার বললো আপনাকে উঠাতেই হবে না। খুব ভালো, সবাই মিলে আমার সঙ্গে ষড়যন্ত্র করছিস তো? আমিও দেখে নিব, বলে দিলাম। আমি আসার আগে শরৎকে বলি, ভাই তুই একটু আমার বাসায় গিয়ে আম্মুর খবর নিস। আম্মু আজ আমার উপর খুব রেগে থাকবে। ওকে, তুই চিন্তা করিস না, আমি আছি, আম্মুর খেয়াল রাখবো। ওকে, আমি আসছি। ওকে, সাবধানে যাস। প্রথমে যে মিটিংয়ে অ্যাটেন্ড করি, সেই মিটিং অ্যাটেন্ড করে মুড নষ্ট হয়ে গেল। সেই মিটিং সেরে আরও কয়েকটা মিটিং করলাম। পুরো দিন পার হয়ে গেল, না আম্মুর সঙ্গে আর না পরির সঙ্গে কথা বলতে পারলাম। ওদিকে জান্নাত পরীকে বলে, কিরে কুত্তি, আমার কাজ হলো? ওই চুপ কর চিমকান্টি, কাল তো বললি, এখনো আজ ওর সঙ্গেই দেখা হলো না, বলবো কি করে? ও আচ্ছা, ঠিক আছে, আমি কাজে গেলাম। ওকে যা, ওর সঙ্গে কথা হলে বলবো। ওকে, বাই। জান্নাত চলে যায়। পরিও কাজে মন দেয়। কিছুক্ষণ পর শরৎ মেসেজ দেয়। মেসেজ থেকে পরি কল করে বলে, শরৎ, তোমার সঙ্গে একটা কথা ছিল, তোমার কাছে আজ একটু সময় হবে? ওকে, আমি আসছি। ওকে, এসো। শরৎ অফিসের কাজ সেরে বিকেলের দিকে একটা পার্কে যায়। পরি জান্নাতকে নিয়ে সেখানে যায়। জান্নাত দূরে দাঁড়িয়ে বলে,
তুই আগে ওকে বল, ও রাজি হলে তারপর আমি ওর কাছে যাব। ওকে, তুই এখানেই থাকবি। ওকে, তাই হবে। শরৎ পরীকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, পরি তুমি এসে গেছো, এসো। হ্যাঁ, তুমি কখন এলে? এই তো একটু আগে। কিছু বলতে চেয়েছিলে? তুমি কি তোমার মতো বদলেছো? কি বলছো আবল তাবল? আমি আমার মতো বদলাবো কেন? শাহিন আমার লাইফ। আমি তোমাকে এখানে অন্য একটা কথা বলতে এসেছি। আচ্ছা বলো, কি বলবে? শরৎ তোমাকে একজন খুব পছন্দ করে, তুমি কি তাকে আপন করবে? এসব কি বলছো? আমাকে আবার কে লাইক করে? করে একজন, করবে কি তার সঙ্গে প্রেম বলো? আমি এখন এসব নিয়ে কিছু ভাবছি না, যদি ভাবি তবে অবশ্যই বলবো। বলেই শরৎ সেখান থেকে চলে যায়। এদিকে আমি বারের মিটিং করতে গেছি, রাত হয়ে গেছে। ওইদিকে আম্মু পুরো দিন কিছু খায়নি আমাকে শাস্তি দিতে। আমি কাজ ছেড়ে বাসায় আসি, 12টা বেজে গেছে। তাই আম্মুর সঙ্গে দেখা না করে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে লিমা গিয়ে ডাকে, স্যার আজ আপনার অফিস নেই? লিমার আওয়াজ পেয়ে উঠে পড়ি, ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। আম্মুর খবর নেওয়ারও সময় পাইনি। অফিসের কাজ ছেড়ে পরীর সঙ্গে দেখা করতে পরী আমাকে বলে, জান, তোমাকে একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ বলো না, কি কথা? আমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করাবে? ভালো কথা মনে করিয়েছো তো। আম্মুও তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, আমি তো বলেই গিয়েছিলাম, চলো আজকেই নিয়ে যাব। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। এমন সময় বাসা থেকে লিমার ফোন আসে। ফোন রিসিভ করতে আমি লিমার কথা শুনে অবাক হয়ে যাই। লিমা বলে আম্মু নাকি হাসপাতালে। কথাটা শুনে আমি পরীকে বলি, পরী আমাকে এখন হাসপাতালে যেতে হবে। হাসপাতালে যাব কেন, কি হলো? আম্মু নাকি হাসপাতালে। চলো, আমিও যাব তোমার সঙ্গে। তুমি যাবে? ওকে চলো। বলে দুজনেই হাসপাতালে গেলাম। আমার কোনো দিকে ধ্যান নেই। সোজা রিসেপশন থেকে নার্সের সঙ্গে দেখা হতেই আম্মুর কথা জিজ্ঞেস করব, তার আগে লিমা এসে বলে, স্যার আম্মু ওইদিকে। আমি কোনো দিকে না থেকে সোজা আম্মুর রুমে চলে যাই। আমার পেছনে পড়ি ও লিমা। আমি আম্মুর কাছে গিয়ে বলি, আম্মু এসব কি? তুমি নিজের দিকে কেন ধ্যান দাও না? আমি মরলাম কি বাঁচলাম তাতে তোর কি? আম্মু কেন এমন করো তুমি? তোকে তো কতবার বলেছি আব্বু বিয়ে কর, তুই তো আমার কথা শুনবি না। আর কাল থেকে তুই তো কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে আমার কথা তোর মনেই নেই। আম্মু এমন কোনো ব্যাপার নয়, আসলে কাজের খুব চাপ ছিল। আচ্ছা আম্মু সরি, আর কখনো হবে না। তুই আমাকে কথা দিয়েছিলি যে কাল থেকে খাবার টাইমে আমার সঙ্গে থাকবি, আর কাল থেকেই তুই ব্যস্ত। কি লিমা, তোর স্যার কথা দেয়নি? দিয়েছিল আম্মা। আচ্ছা আমি জানি আমি কথা দিয়েছিলাম, কিন্তু রাখতে পারিনি। আর তোমাকে কতবার তো বলেছি তুমি রান্না করতে যাবে না। রান্না কেন করতে গিয়েছিলে? এখন তোমার যদি কিছু হয়ে যেত তবে আমার কি হতো? আমি তো তোকে বলেছি আমি আমার হাতের ছাড়া কারো হাতের খেতে পারি না। এই জন্য তো বলছি আমার জন্য বৌমা নিয়ে আয়। দেখ সবাই তো সমান নয়, তুই দুটো মেয়ের থেকে ধোকা পেয়েছিস বলে কি সবাই সেই দলে পড়বে? আমার পরী কথা মনেই নেই। হঠাৎ আম্মুর কথা শুনে মনে হলো পরী আমার সঙ্গে। এখন কি হবে? ও কি ভাবছে আমার ব্যাপারে? এমন সময় আম্মু বলে ওঠে, ওই মেয়েটা কে ফারদিন? ফারদিন নাম শুনে ও আরও অবাক হয়, কিন্তু ও তখন আমাকে কিছুই বলল না। আমি আম্মুকে বলি, আম্মু ওর নাম পরী, তোমার হবু বৌমা। কথাটা শুনে আম্মু খুব খুশি হয়, কিন্তু পরী কিছু বলছে না। আম্মু পরীর হাত ধরে নিয়ে বলে, তুমি কেমন আছো মা? জি আম্মু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। পরী আম্মুর সাথে ভালোভাবেই কথা বলে, তারপর আমাকে বলে, তুমি বাহিরে এসো, তোমার সঙ্গে কথা আছে। পরীর কথা শুনে আমার বুকের ভিতর কেঁপে উঠছে। এখনও যদি কিছু বলে আমি কি বলবো ওকে? আমি ওকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু এভাবে তো কিছু বলতে চাইনি। কি থেকে কি হয়ে গেল? বাইরে আসি। পরী আমার হাত ধরে হাসপাতালের করিডোরের সামনে দাঁড় করিয়ে বলে, এবার তুমি বলো তো, তুমি কি সেই গরিব শাহিন নাকি ফারদিন? কি তোমার আসল পরিচয়? পরী আমার কথাটা একবার শোনো, রাগ করো না। তুমি আমাকে কেন মিথ্যে বললে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। পরী একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখন কি বোঝাবে তুমি? তুমি কি সেটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু তুমি আমাকে পদে পদে মিথ্যে বলে গেছো। এখন তো আমার মনে হচ্ছে তুমি কখনো আমাকে ভালোই বাসোনি। না পরী, এমনটা নয়, আমি তোমাকে সব বলছি। আমার আর কিছু শোনার নেই, যা বলার বলেছো, আমি আর শুনতে চাই না। এই বলে রাগ করে চলে যায়। ও আজ খুব কষ্ট পেয়েছে। আমার মুখের ভাষা নেই, কি বলবো ওকে। সত্যি তো, ও তো কোনো ভুল করেনি। সবাইকে এক দলে ফেলা উচিত হয়নি। সবাই তো জেরিন ও নাদিয়া না। আমি এখন কি করে বোঝাবো ওকে? আমি যে ওকে খুব ভালোবেসে ফেলেছি। 2 দিন কেটে যায়, ও আমার সঙ্গে কথা বলছে না।
আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। তারপর হঠাৎ করে ওকে দেখতে পেলাম না, খুব টেনশন হচ্ছিল। আমি অফিস ছেড়ে নিজের অফিসে গিয়ে সাদিককে বলি, সাদিক। হ্যাঁ স্যার বলুন। পরি অফিসে আসে? না স্যার, ওর আব্বু খুব অসুস্থ, তাই তাকে নিয়ে হাসপাতালে গেছে। কি হয়েছে ওর আব্বুর? ওর আব্বুর শরীর খুব খারাপ, অপারেশন করাতে হবে, ও খুব টেনশনে আছে। আচ্ছা শোনো, আজ থেকে আমি এখানেই থাকবো, আর এখন আমি আসছি। কোথায় যাবে স্যার? একটা কাজ আছে, আমি আসছি। আমার কেবিন রেডি করে রাখ। ওকে স্যার। আমি সাদিকের মুখে পরীর আব্বুর কথা শুনে আমি ওখানে ছুটে যাই। আমাকে দেখে পরী খুব রেগে যায় এবং বলে, আপনি এখানে এসেছেন কেন? পরে প্লিজ এভাবে বলো না, কি হয়েছে তোমার আব্বুর? সেটা আপনাকে ভাবতে হবে না, আমার আব্বু, আমি বুঝে নেব। আপনি আসতে পারেন। পরীর সঙ্গে কথা বলছি, এমন সময় একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে আমি অবাক, আর অবাক হলাম যখন জানলাম সেই মানুষটা পরীর আপু। নাদিয়া আমাকে দেখে বলে, ফারদিন, তুমি এখানে? কেমন আছো তুমি? তুমি আমাকে ক্ষমা করে দাও ফারদিন। নাদিয়ার কথা শুনে পরি অবাক হয়। সে মনে মনে ভাবছে, আপু ওকে চিনে, আপু ওর কাছে ক্ষমা চাইছে কেন? আপু কি করেছে ওর সঙ্গে? পরির ভাবনায় ছেদ দিয়ে নাদিয়া আবারও বলে ওঠে, ফারদিন, সেই দিন আব্বুর কথা শুনে তোমাকে ডিভোর্স দেওয়া আমার উচিত হয়নি। আমি বুঝতে পারিনি তোমাকে কষ্ট দেওয়ার আসলে এভাবে আমাকে পেতে হবে। নাদিয়ার কথাগুলো শুনে পরি শকড। আমি নাদিয়ার কোনো কথার জবাব না দিয়ে বাইরে চলে এলাম। পরি আমার কাছে এসে আবারও আমাকে ভুল বুঝে বলে, ছি, আপনি এত নীচ! আপনি আর কত মিথ্যে কথা বলেছেন আমাকে। আপনি আগে বিয়ে করেছেন, সেটাও লুকিয়ে গেছেন। এরপরও বলেন আপনি নাকি আমাকে ভালোবাসেন। নাদিয়ার ব্যাপার জানার পর আমার পরির সঙ্গে আরও কোনো কথা বলতে ইচ্ছা করেনি, তাই পরির সব কথা শুনে সেখান থেকে বাসায় ফিরে আসি। ওদিকে পরি নাদিয়ার কাছে গিয়ে বলে, আপু, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। বল, কি বলবি? তুই ওনাকে চিনিস? উনি তোর হাজবেন্ড? মানে তোর হাজবেন্ড তো? ফারদিন, আমার ভালোবাসা ছিল, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের 2 মাসের সংসার। এমন সময় আব্বু সব জানতে পেরে আমাদের বাসায় ডেকে আনে এবং ওকে অপমান করে তাড়িয়ে দেয়। সেদিন আমিও ওকে আব্বুর জন্য ছেড়ে দিই। এমনকি ও আমাকে ফিরিয়ে নিতে এলে আব্বুর জন্য ওকে জেলেও দিই। আমার জন্যই ও অনেক কষ্ট পেয়েছে। ও কখনো কাউকে বিশ্বাস করেনি, কিন্তু আমার সঙ্গে পরিচয় হওয়ার পর আবার বিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু আমি ওকে আব্বুর জন্য কষ্ট দিই। তারপর আর ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমি বিয়ে করে চলে যাই। আজ এত বছর পর ওকে দেখলাম, ও অনেকটাই বদলে গেছে। নাদিয়ার মুখে সব শুনে পরি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমি কি করলাম? ও এতটা কষ্ট পেয়েছিল আর আমি ওকে বুঝলাম না। সেদিন হয়তো ও আমাকে এইসব বলতেই চেয়েছিল, কিন্তু আমি ওর কথা না শুনে ওকে আবার কষ্ট দিলাম। একটু আগেও তো আবার কথা শোনালাম। আমি কি করলাম? না, আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। এমন সময় পরির ভাবনার মাঝে নাদিয়া বলে ওঠে, পরি, চল দেখি আব্বুর জন্য কি করতে পারি। হ্যাঁ চল। ওরা কেবিনে যেতে গিয়ে জানতে পারে ওর আব্বুর অপারেশন চলছে। ওরা দুজনেই অবাক, আর অবাক হয় যখন জানতে পারে ফারদিন পরির আব্বুর অপারেশনের টাকা দিয়েছে। পরির আব্বু সুস্থ হওয়ার পরও ফারদিন ওকে খুঁজে ফারদিনের আগের অফিসে যায়। সেখানে শরৎকে দেখে অবাক হয়ে বলে, শরৎ, তুমি এখানে? তুমি কি এই অফিসের মালিক? না পরি, আমি কোনো বড় লোক নই, আমি অফিসের একজন ক্লার্ক। মানে এসব কি? তুমিও আমাকে মিথ্যে বলছো? আমি যা করেছিলাম সব ফারদিনের জন্য। কি? এর মানে তুমি ফারদিনকে চিনো? ফারদিন আমার বেস্ট ফ্রেন্ড। ওর কথা রাখতে আমি তোমার সঙ্গে অভিনয় করেছিলাম। কিসের জন্য? ও কি করতে চেয়েছিল? ও তোমাকে প্রথম দেখায় ভালোবেসেছিল, কিন্তু ও চায়নি ও আবারও কাউকে ভালোবেসে ধোঁকা পায়। তাই তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে বড়লোক সাজায়, এবং আমি বড়লোক জানার পর তুমি আমাকে ভালোবাসো নাকি ওকে ভালোবেসে ওর সঙ্গে থাকো সেটাও দেখতে চেয়েছিল। ও একটা সঠিক মানুষ চেয়েছিল যে ওর টাকাকে নয়, ওকে ভালোবাসবে। তাই ও যে বড়লোক সেটা ও তোমাকে বলতে চায়নি। কিন্তু কেন? কি হয়েছিল ওর সাথে যে ও জানতে চায়নি ও বড়লোক?
ও জীবনে যাকে বিশ্বাস করেছে সেই ওকে সব থেকে বেশি আঘাত দিয়েছে। ওর জীবনে দুজন মেয়েকে ভালোবেসেছিল, একজন টাকার জন্য ওকে ছেড়ে চলে গেছে, আর একজন তার আব্বুর জন্য ওকে কষ্ট দিয়েছে। শরৎ পরীকে এক এক করে ফারদিনের জীবনের সব কথা খুলে বলে। সব শুনে পরী অবাক, ওর দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পরী শরৎকে বলে, শরৎ, ফারদিন কোথায়? ওর কাছে নিয়ে চলো, আমি ওর কাছে ক্ষমা চাইবো। আমি না জেনে বুঝে ওকে অনেক কষ্ট দিয়েছি। ও এখানে নেই, ওর অফিসে আছে। ওর অফিস? হ্যাঁ, ওর নিজের একটা অফিস আছে, ও এখানে আর কাজ করে না। তুমি ওর অফিসের ঠিকানা জানো? হ্যাঁ জানি, কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ শরৎ, ওর ঠিকানা দাও। শরতের থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে আসে। ঠিকানা দেখেও অবাক হয়। এইটাই ওর অফিস, আমি কখনো জানতেই পারিনি। পরি কিছুক্ষণের মধ্যে ফারদিনের অফিসে আসে। সাদিকের সঙ্গে দেখা হতে পরি বলে, সাদিক শোন। হ্যাঁ বলো। স্যার কোথায় রে? কি ব্যাপার বলতো? সেদিন স্যার তোর কথা জিজ্ঞাসা করছিল, আর আজ হঠাৎ তুই স্যারের কথা জিজ্ঞাসা করছিস? কি? স্যার আমার কথা জিজ্ঞাসা করেছিল? কবে আমার কথা জিজ্ঞাসা করেছিল? এই তো আজ কয়েকদিন আগে, যেদিন তুই তোর আব্বুকে নিয়ে হাসপাতালে গেলি। এর মানে ও সেদিন আব্বুর কথা শুনে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি ওকে কখনো বুঝতে পারলাম না, ওকে কষ্ট দিয়ে গেলাম। এটা আমি কি করেছি? না, ওর কাছে ক্ষমা চাইতে হবে। পরী কথাগুলো ভেবে সাদিকের থেকে আর কেবিনটা জেনে সোজা ফারদিনের কেবিনে এসে ফারদিনের পায়ের কাছে বসে ফারদিনের হাত ধরে বলে, জান, সরি, আমি তোমাকে বুঝতে পারিনি। না জেনে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি কখনো ভাবিনি তুমি কেন এমন করছো, কিন্তু আজ সব জানার পর আমি বুঝতে পারছি তুমি কেন এমন করেছিলে। আমার আপনার কোনো কথা শোনার প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। আমি যদি জানতাম আপনি নাদিয়ার বোন, তবে কখনোই আপনার সঙ্গে আমার লাইফ জড়াতাম না। আজ যখন সব জানলাম, তখন আর কোনো ইচ্ছা নেই আপনার সঙ্গে সম্পর্ক রাখার। ভালোই হয়েছে আপনি নিজে থেকে আমার লাইফ থেকে চলে গেছেন। প্লিজ জান, এভাবে বলো না। আই এম সরি। না না, আপনি সরি বলবেন না, সরি আমি বলছি। আমার ভুল হয়ে গেছে যে আমি আপনার জীবনে এসেছিলাম। আমার আপনার সঙ্গে আর কোনো কথা নেই, আপনি আসতে পারেন। পরি আমার কথাগুলো শুনে কষ্ট পেল, আমার কিছু করার নেই। আমি চাই না আবারও ওর আব্বুর জন্য কষ্ট পাক। আমাকে ভালোবেসে তার থেকে ভালো আমার কথার আঘাতে ও নিজেকে সরিয়ে নিক। এমন সময় শরৎ এলো। শরৎ এসে বলল, কিরে ভাই, তুই এখানে বসে কষ্ট পাচ্ছিস? ওইদিকে পরি কান্না করতে করতে এখান থেকে চলে গেল। কি বলেছিস তুই ওকে? তুই জানিস ওকে? কে ও? ও নাদিয়ার বোন। তোর এক্স ওয়াইফের বোন? হ্যাঁ। এখন ও যদি ওর আব্বুর কথা শুনে আবার আমাকে ছেড়ে যায়, তাই ও ছেড়ে যাওয়ার আগে আমি ওকে আমার জীবন থেকে সরিয়ে দিলাম। তুই এটা ঠিক করিসনি ভাই। জানিস, পরি তোর জীবনের সব কথা শুনে তোর কাছে এসেছিল তোকে আপন করে নিতে, আর তুই তাকে ভুল বুঝে এভাবে সরিয়ে দিলি। এই জন্য কি ও ব্রিজের দিকে যাচ্ছে? শরৎের মুখে ব্রিজের কথা শুনে বুকটা কেঁপে ওঠে। ব্রিজ মানে? ও ওদিকে যাবে কেন? জানি না, আমি দেখলাম পরি ওদিকেই যাচ্ছে। শরৎের কাছ থেকে কথাটা শুনে অবাক হলাম। আমি এক ছুটে বেরিয়ে পড়ি। ওদিকে নাদিয়ার আব্বুর জ্ঞান ফিরে আসতেই নাদিয়াকে দেখে বলে, নাদিয়া মা, তুই এখানে? পরি কোথায়? ও কোথায় গেল? আব্বু জানো আজ হাসপাতালে কে এসেছিল? কে তোমার চিকিৎসার ব্যবস্থা করেছে? কে করেছে? কে এসেছিল? ফারদিন। ফারদিন এসেছিল। কি বলছিস মা? জামাই বাবা এসেছিল? তুই ওকে কিছু বলেছিস? বলেছিলাম আব্বু, কিন্তু ও আমার কোনো কথার উত্তর দেয়নি। কয়েকদিন পর একটু সুস্থ হয়ে নাদিয়ার আব্বু ও নাদিয়া ফারদিনের ঠিকানা জোগাড় করে ফারদিনের অফিসে আসে। নাদিয়ার আব্বু বলে, ফারদিন বাবা, তুমি আমাকে ক্ষমা করো। সেদিন আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। তোমাকে আমার মেয়ের থেকে দূরে করে ভালো করিনি, তাই তার শাস্তি আমি পেয়েছি, আর আমার মেয়েও পেয়েছে। আজ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা, আমাদের ক্ষমা করে দাও বাবা। আঙ্কেল, আমি পুরনো কথা ভুলে গেছি। আবার ওসব কথা বলে আমাকে আগের জায়গায় নিয়ে যাবেন না। আর আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন এসব কথা বলে লাভ কি? তাহলে বাবা, তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে নাও, ওকে আমি তোমার হাতে দিতে চাই। সরি আঙ্কেল, মাফ করবেন, আমি পারবো না আপনার এই কথা রাখতে। হ্যাঁ, একদিন ওকে ভালোবেসে ওর সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি বা আপনার মেয়ে সেটা চাননি, তাই তো বিনা অপরাধে আমাকে জেলে যেতে হয়েছিল। আর তাছাড়া এখন আমার জীবনে অন্য কেউ আছে যাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আজ তাকেও কাছে পেলাম না, শুধুমাত্র আপনাদের জন্য। মানে কি আমাদের জন্য তাকে পেলে না? মানে
কারণ সেও যে আপনাদের ফ্যামিলির একজন, তাকে ভালোবাসতে গেলে তো আবারও সেই কষ্ট পেতে হবে। আমাদের ফ্যামিলির একজন মানে কি? মানে সে আর কেউ না, সে আপনার ছোটো বোন পরি। আমি ওকে পাগলের মতো ভালোবাসি, আর আমি জানি সেও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আপনাদের জন্য তাকে আমি ফিরিয়ে দিয়েছি। এর মানে তুমিই সে যার জন্য আমার বোন সুসাইড করতে চেয়েছিল? সুইসাইড করতে চেয়েছিল মানে কি? ও না সেদিন ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিল? না, ও ঝাঁপ দিতে চেয়েছিল, কিন্তু সাদিক দেখতে পেয়ে ওকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপর থেকে বোন নিজেকে ঘরবন্দি করে রেখেছে, আমাদের সঙ্গে ঠিক করে কথাও বলে না। এর মানে ও বেঁচে আছে? হ্যাঁ, আমি জানতাম না ও তোমাকে ভালোবাসে। যদি জানতাম তবে আমি কখনো তোমার লাইফে ফেরার কথা ভাবতাম না। আমাকে ক্ষমা করো, আর প্লিজ আমার বোন কি কাছে টেনে নাও। নাদিয়ার কথা শুনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর বাসায় যায়। নাদিয়া বলে, ওর রুম দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে বামে প্রথম রুম। ওর রুমের সামনে গিয়ে ওর নাম ধরে ডাক দিলাম। ও আমার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে বলে, ফারদিন তুমি এখানে? তুমি সত্যি এখানে নাকি আমি স্বপ্ন দেখছি? এটা স্বপ্ন নয় পরি, আমি সত্যি তোমার কাছে এসেছি। পরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি অপমান করেছি। তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? না পরি, আর কখনো এই ভুল করবো না। আমি আমার মিষ্টি সোনার দিব্যি করে বলছি। কে মিষ্টি সোনা শুনি? আরে আমার পাগলি, রাগ করছো কেন? তুমি আমার মিষ্টি সোনা, কারণ তোমার নাম তো পরি, তাই ভালোবাসে পরি বলে তো ডাকতে পারবো না, তাই মিষ্টি সোনাটা আমার ভালোবাসার নাম। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ জান, আর কখনো আমাকে ছেড়ে যাবে না। যাব না। এমন সময় নাদিয়া এসে পরীকে বলে, সরি বোন, আমি জানতাম না তুই ওকে ভালোবাসিস। তুই আমাকে আগে বলিসনি কেন? তাহলে তোকে ওর কাছে আগেই ফিরিয়ে দিতাম। আপু, তুই আমাদের সম্পর্ক মেনে নিয়েছিস? কেন মানবো না? তোরা দুজন দুজনকে ভালোবেসেছিস। আমি ওকে যে কষ্ট দিয়েছিলাম, তুই সেই কষ্ট তোর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিস। তোদের খুশিতে আমার খুশি। তোরা কথা বল, আমি যাই তোদের জন্য কিছু স্ন্যাক্স আর নাস্তা নিয়ে আসি। ওসব কিছু লাগবে না, আমরা ঠিক আছি। তাই বলে হয়? আমি যাব আর আসবো। বলি না দিয়ে চলে যায়। আমি পরীকে বলি, পরি তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? পেয়েছিলাম, কিন্তু আজ তোমাকে ফিরে পেয়ে আমার সব কষ্ট চলে গিয়েছে। পরীকে একটু জানানোর জন্য বলি, অ্যাকচুয়ালি তুমি আমার শালি, তোমার প্রেমে পড়া আমার উচিত হয়নি। আচ্ছা তাই, তাহলে কার প্রেমে পড়া উচিত ছিল শুনি? কার আর? কোনো সুন্দরীর প্রেমে। আচ্ছা তাই, তাহলে যাও কোনো সুন্দরীর পেছনে। আমার কাছে কেন এলে? বলি, ও মুখ ঘুরিয়ে বসে থাকে। তখন আমি বলি, সরি সোনা, একটু মজা করছিলাম, আর করব না। একবার আমাকে দেখো। না, যাও তোমার সুন্দরীর পেছনে। দেখো, তুমি এভাবে রাগ করে থাকলে আমি কিন্তু কামড় দেব। ওদিকে নাদিয়া নিচে গিয়ে তার আব্বুকে বলে, আব্বু, আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি। তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। না আব্বু, তোমার শরীর ভালো না, তুমি রেস্ট নাও, আমি জলদি চলে আসবো। বলেই নাদিয়া চলে গেল। এদিকে পরি আমাকে বলে, আচ্ছা কামড়াবে? তা কোথায় কামড়াবে শুনি? এমন জায়গায় কামড় দিব কাউকে বলতেও পারবে না। আচ্ছা তাই, দেখি কামড় দাও, কোথায় কামড় দিতে পারো? কথাটা বলতে আমি ওর নরম গোলাপি টুটগুলো আমার টুটের মধ্য দিয়ে কামড় দেই। ও ব্যথায় কুকিয়ে ওঠে, আমাকে হাত দিয়ে সরাতে চায়, কিন্তু আমি ওর টুটের উষ্ণ পরশ পেয়ে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে না পেরে ওর টুট চুষতে লাগলাম। কিছুক্ষণ এভাবে করার পর দেখি পরিও আর নিজেকে ধরে রাখতে পারল না, সেও আমার পরশে সায় দিল। দুজন দুজনের মধ্যে ডুবে গেলাম। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। এমন সময় নিচ থেকে আব্বুর গলার আওয়াজ পাই। আব্বুর আওয়াজ পেয়ে পরি আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, জান, আব্বুর গলায় কি হলো বলো তো? নিচে চলো, দেখি কি হলো। নিচে গিয়ে এমন কিছু দেখবো আশা করিনি। নিচের হলে গিয়ে দেখি একটা সাদা কাপড়ে মোড়া লাশ। সাদা কাপড় রক্তে লাল হয়ে গেছে। পরি আব্বুকে বলে, আব্বু এসব কি? মারে, আমার সব শেষ। এসব তুমি কি বলছো? আর ওটা কি? ওটা তোর আপ্পু, আমার মেয়ে নাদিয়া। এসব তুমি কি বলছো? আপু
এটা আপু হতেই পারে না। আপু তো আমাদের জন্য নাস্তা নিতে গিয়েছিল। হ্যাঁ, ও আমার কাছে এসে বলল তোদের জন্য খাবার নিয়ে যাবে। আমি যেতে চেয়েছিলাম, ও আমাকে জবাব দিল ও যাবে। পরে দেখি ও টাকা নিয়ে যায়নি, তাই ওকে টাকা দিতে গিয়েছিলাম। কে জানতো আমার টাকা দিতে যাওয়াটাই ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। ওকে টাকা দেওয়ার জন্য পেছন থেকে ডাক দিই। রাস্তার উল্টো পাশে চলে গিয়েছিল। আমার আওয়াজ পেয়ে বলে, কি হলো আব্বু, ডাকছো কেন? মারে, তুই তো টাকা নিতে ভুলে গিয়েছিস, টাকাটা নিয়ে যা। দাঁড়া, আমি যাচ্ছি। না আব্বু, তার দরকার নেই। তোমাকে এই শরীর নিয়ে রাস্তা পার হতে হবে না, আমি আসছি। আমার কাছে টাকা আনতে আসতে গিয়ে গাড়ির সংঘর্ষে ধাক্কা লেগে সেখানেই মারা গেল। আমি আমার মেয়ের মৃত্যুর জন্যই দায়ী। বলেই পরীর আব্বু কান্নায় ভেঙে পড়ে। পরী নাদিয়ার পাশে বসে কান্না করছে আর বলছে, আপু তুই এটা কি করলি? কেন আমাদের বাধা শুনে আমাদের জন্য খাবার আনতে চাইলি? তুই যদি না যেতিস তাহলে এমন কখনো হতো না। নাদিয়ার জন্য আজ আমারও কষ্ট হচ্ছে। হাজার হোক, একদিন আমি ওকে ভালোবেসেছিলাম। পরীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর নাদিয়ার কাফন দাফন করা হলো। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আজ আমারও পরীর বিয়ে। ওদিকে শরৎ ও জান্নাত চুটিয়ে প্রেম করছে বিয়ের পর। জান্নাত পরীকে সাজাতে সাজাতে বলে, ইয়ার তুই তো তোর মনের মানুষকে পেয়ে গেলি। তুইও তো পেয়েছিস তোর মনের মানুষকে, সেটাও আমার আগে। হ্যাঁ, হয়তো আমার ভালোবাসা খাঁটি ছিল, তাই আল্লাহ আমাকে ওর সঙ্গে মিলিয়ে দিয়েছে। কি হয়েছিল তোর জীবনে? কি করে পেলি তোর ভালোবাসার মানুষকে? আমাদের বল, দর্শকও জানো তোর আর শরতের প্রেম কিভাবে হলো। শুনবি? হ্যাঁ শুনবো, আমাদের দর্শকও জানতে চায়। এখন বলা শুরু কর। তবে শোন, সেদিন যখন তুই এসে বললি শরৎ এইসব নিয়ে পরে ভেবে দেখবে, তখন আমি একটু ভেঙে পড়ে গেছিলাম। মনে মনে ভাবতে লাগলাম, এতদিনে যদিও বা একজনকে ভালো লাগলো, সে আমাকে না দেখে রিজেক্ট করে দিল। এরপরে আমি আবার কাজে মন দিলাম। একদিন আব্বু এসে জানায় তার এক বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ের কথা বলছে। আমি অভিমান নিয়ে আব্বুকে বলে দিলাম আমি বিয়েতে রাজি। 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যায়। বাসর ঘরে ওকে দেখে আমি তো অবাক। ও আমার কাছে এসে বলে, শুনুন। বলুন, কি বলবেন? আজ আমাদের নতুন জীবন শুরু হলো। হ্যাঁ, তো নতুন জীবন শুরু হতে পারে, কিন্তু আমি আপনাকে মেনে নিতে পারবো না। এসব আপনি কি বলছেন? আমাকে মেনে নিতে পারবেন না মানে কি? কারণ আপনি একটা মিথ্যেবাদী। মানে আমি ঠিক আপনার কথা বুঝলাম না। আমরা কি একে অপরকে জানি? আপনি আমাকে জানেন না, কিন্তু আমি আপনাকে জানি। আপনি আমাকে জানেন? জি, আমি আপনাকে খুব ভালো করে জানি। তবে এটা জানতাম না আপনি একটা ধোঁকাবাজ। এসব আপনি কি বলছেন? আমি আবার কাকে ধোঁকা দিলাম? কেন মনে নেই? আপনার বন্ধু পরীকে নিশ্চয়ই মনে আছে। তাকে ভুলে যাননি নিশ্চয়ই। আপনি পরীকে জানি না? পরী আমার বেস্ট ফ্রেন্ড, আর আপনি ওকে ঠকিয়েছেন। আমি ওকে কখন ঠকালাম? কেন? আপনি ওকে বলেননি আপনি বড় লোক, আপনি ট্রাস্টি চালান। আপনি এসব কি করে জানলেন? আর এখানে ধোঁকা খাওয়ার বা কি আছে? আমার সব কথা পরী জানে, সেটা আপনি জানেন না? মানে পরী তো আমাকে বললো আপনি ওকে বলেছেন আপনি বড় লোক। সে সব কিছু ছিল একটা নাটক যে আমি করেছিলাম আমার বন্ধুর জন্য। শরৎ জান্নাতকে ফারদিন ও পরীর কথা সব বলে। সব শুনে জান্নাত বলে, এর মানে আপনি মিথ্যে বড় লোক হওয়ার নাটক করেছিলেন? হ্যাঁ ঠিক তাই, কিন্তু আমার ব্যাপারে আপনি জানলেন কি করে? কারণ আমি আপনাকে আমার বান্ধবীর সাথে দেখেছিলাম, আর আপনাকে দেখে আমার ভালো লাগে, তাই আমি পরীকে দিয়ে আমার মনের কথা বলতেছিলাম। পরী যখন আপনাকে বলল আপনি তাকে রিজেক্ট করে দিলেন, তখন আমার খুব কষ্ট হয়েছিল। ও, এর জন্য এখন আপনি আমাকে মেনে নিতে পারছেন না কারণ আমি গরিব, তাই? না, সেটা কারণ নয়। তাহলে আজ আমি গরিব জানার পর আমাকে মেনে নিতে পারছেন না কেন? যদি আপনার গরিব বড় লোকের সমস্যা নেই তো এসব মানতে চাইছেন না কেন? কেন মানবো? আপনি তো সেদিন আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেননি। এর মানে সেদিন পরী আপনার কথাই আমাকে বলতে গিয়েছিল? হ্যাঁ, আর সেদিন আপনি আমাকে না দেখে রিজেক্ট করে দিলেন। তাহলে আজ কেন আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন? এখানে তো ভুলটা আপনার। আমার ভুল মানে? আমি কি করলাম? আপনি কি করেননি? আপনি আড়ালে থেকে কেন আমাকে বন্ধুর হাত দিয়ে প্রপোজাল দিলেন? হয়তো আপনি নিজে এলেই আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নিতাম। মানে এরকম একটা মিষ্টি মেয়ে যদি সামনে এসে কাউকে প্রপোজ করে, তাহলে কোনো ছেলে সাহস হবে সেই মেয়েকে রিজেক্ট করে?
সেদিন আপনি নিজে এসে আমার সামনে দাঁড়ালেন, আমি নিজেই আপনার সামনে এভাবে দাঁড়িয়ে প্রপোজ করে দিতাম, উইল ইউ বি মাই লাইফ পার্টনার? জান্নাত, তুমি আমাকে তোমার জীবন সাথী করবে? আমি তোমাকে আমার করে পেতে চাই। আই লাভ ইউ জান্নাত, মাই লাইফ। ইয়েস, আই উইল বি ইয়োর লাইফ পার্টনার। সেদিন আমাদের বাসর ঘরে শরৎ আমাকে প্রপোজ করেছিল, আর আমি ওকে ফিরিয়ে দিতে পারিনি, কারণ আমি যে ওকে সত্যি খুব ভালোবেসেছিলাম। বলতে বলতে কাজে চলে আসে। শরৎ এসে জান্নাতকে তাড়া দেয়। ওই বাবু, জলদি করো, তোমার বান্ধবীকে জলদি রেডি করে নিয়ে এসো। আমার বন্ধু যে তার লাইফ পার্টনারের জন্য অপেক্ষা করছে। একটু অপেক্ষা করুক, জানো না সবার কা ফল মিঠা হতা है। তোমার সঙ্গে পারবো না, জলদি এসো। একটু পর পরি বউ সেজে আমার সামনে এসে বসে। তারপর কাজী আমাদের দুজনের বিয়ে পড়িয়ে দেয়। দুজন কবুল বলে বিয়ে করে নিই। জান্নাত ও শরৎ আমাদের বাসর করে পৌঁছে দেয়। শরৎ বলে, ভাই, আমারও আমার বউয়ের বেস্ট ফ্রেন্ডকে তোর হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার বান্ধবীকে যদি কষ্ট দিস তবে তোর খবর আছে। কিরে ভাই, তুই তো পার্টি বদল করে নিয়েছিস বিয়ের পর। তাতে কি, ও যেমন তোমার বন্ধু তেমনি আমারও বন্ধু, তাই বন্ধু হয়ে তো বন্ধুর খেয়াল রাখবে। ভাইয়া, আপনি ভাববেন না, আপনার শালি সাইবা আপনার সঙ্গেই আছে। যাই হোক, আমিও আমার দলে কাউকে পেলাম, না হলে তো একা হয়ে যেতাম। এটা কি হলো বাবু? আমি তোমার হয়ে আমার বন্ধুকে সাতালাম, আর তুমি পার্টি বদল করে নিলে। কি করব বলো, ভাইয়া তো একা হয়ে যাচ্ছিল। আমরা সবাই এক, আমরা এভাবেই একে অপরের পাশে সারা জীবন থাকবো। কি বলো জান? হ্যাঁ, আমরা এভাবে সারা জীবন একসঙ্গে থাকবো। এভাবেই হাসি মজার মধ্য দিয়ে আমাদের নতুন জীবন চলতে লাগলো। সুখ দুঃখ নিয়ে আমাদের বাকিটা পথ একে অপরের পাশে থেকে চলতে হবে। আপনারা দোয়া করবেন যেন প্রতিটা সম্পর্ক এভাবে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে একে অপরের পাশে থাকতে পারে।